হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। আজকে তোমাদের জন্য আবার হাজির হয়েছে একটা নতুন লেকচার সিরিজ নিয়ে। চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ রসায়ন, ক্লাস 12-এর একটা চ্যাপ্টার এটা। তো অ্যাজ ইউজুয়াল যেরকম কেমিক্যাল কাইনেটিক্স শুরুর আগে আমি একটা ব্রিফ ইন্ট্রোডাকশান তোমাদের দিয়েছিলাম, চ্যাপ্টার সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। এখানেও ইলেকট্রোকেমিস্ট্রি শুরুর আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, কেমিক্যাল কাইনেটিক্স যেরকম আমি বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সাম পারপাস কিংবা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তেমনিভাবে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নও কিন্তু কম্পিটিটিভ এক্সাম, বোর্ড, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা নিট হতে পারে, জেই হতে পারে, বা অন্যান্য যেই মেন, অ্যাডভান্স বা জেনপাস, যা কিছু কম্পিটিটিভ এক্সাম আছে সব ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এখানে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো রয়েছে। নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাকে ঠিকঠাক করে সলভ করতে হবে। চ্যাপ্টার সম্বন্ধে ভালো কনসেপ্ট না থাকলে তুমি কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবে না। কেমিক্যাল কাইনেটিক্সে যেরকম নিউমেরিক্যাল প্রবলেম সলভের সময় আমি বলেছিলাম যে অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ, এখানেও ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস। চ্যাপ্টার সম্বন্ধে আগে ঠিকঠাক করে নলেজ গেইন করবে, ঠিকঠাক আইডিয়া ক্লিয়ার করবে, তারপরে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবে, অর্থাৎ নিউমেরিক্যালগুলো সলভ করবে। আমি ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে ধরে করাবো, ঠিক আছে? তো তোমরা আশা করি জিনিসগুলো সব বুঝতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের বলবো, সেটা হচ্ছে যে তোমরা অনেকে কিন্তু যে মিস্টেকটা করো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে, এটা হচ্ছে চ্যাপ্টার পড়ানো চলছে, তোমরা একা একা দেখে নিচ্ছ, ভিডিওগুলো দিয়ে রেখে দিচ্ছ, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করছো না। তো এটা করলে কিন্তু তুমি ম্যাথ করা কিন্তু এখানে শিখবে না। দেখো, ম্যাথ নিউমেরিক্যাল প্রবলেম যদি তোমাকে শিখতে হয়, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা যদি তোমাকে শিখতে হয়, তোমাকে কিন্তু নিজে থেকেই কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা শিখতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা এক্সাম্পল দেখাবো, সেই রিলেটেড কয়েকটা ম্যাথ হয়তো আমি তোমাদের বাড়ির জন্য হোম টাস্ক হিসেবে দেবো। তো তোমরা নিজেরা ট্রাই করবে, ওগুলো দিয়ে ও কিভাবে হচ্ছে তার সঙ্গে রিলেট করে লেকচারে যেসব ম্যাথগুলো করানো হবে তার সঙ্গে রিলেট করে তোমরা দেখবে। না হলে প্রত্যেকটা ম্যাথ যদি কেউ করিয়ে দেয়, সে আমি কিংবা বইতে যদি যেগুলো সলভ করা আছে সেগুলো যদি তোমরা ওখান থেকে দেখে দেখে যদি বলো যে হ্যাঁ হয়ে যাবে, করে নিয়েছি, বাট এরকম সত্যি বলছি, বিশ্বাস করো, তুমি নতুন অঙ্ক পরীক্ষায় এলে তুমি সত্যি ঘাবড়ে যাবে, একেবারে সলভ করতে পারবে না। অ্যাপ্রোচ খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজের থেকে যদি না করো কোনো ম্যাথ, তাহলে কিন্তু ওই দেখে নিলাম, রেখে দিলাম, হয়ে যাবে, পরীক্ষার সময় স্টেজে মেরে দেবো, উইল নট বি, ঠিক আছে? তুমি সত্যিই শিখতে পারবে না, ঠিক আছে? সুতরাং তোমরা পেন পেপার নিয়ে বসবে, ম্যাথ সলভ করবে। বইতে যেগুলো ইভেন সলভও করে দেওয়া আছে সেগুলোও তোমরা নিজের তুলে নেবে খাতায়, তারপরে তোমরা নিজেরা ওখানে সলভ করবে, ঠিক আছে? তারপরে বইয়ের সলিউশন দেখবে। তার আগে বইয়ের সলিউশন তুমি যদি কোশ্চেন দেখলে দিয়ে বইয়ের সলিউশনগুলো দেখে নিলে, হ্যাঁ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট, ওকে? এতটা সহজ নয়, ঠিক আছে? সুতরাং তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা সলভ করার চেষ্টা করবে, ভুল হবে হোক, ঠিক আছে, অসুবিধা নেই, বাট অ্যাপ্রোচটা তোমার ধীরে ধীরে ক্লিয়ার হবে না? তো আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করব তোমাদের নিউমেরিক্যালগুলো ঠিকঠাক করে সলভ করানোর জন্য বা সলভ করতে হেল্প করব আমি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে দেখো, অনেকের এই রিলেটেড অনেক ডাউট থাকতে পারে। তোমরা কিন্তু ডাউট এখানে কমেন্ট বক্সে সব কিছু তো লেখা সম্ভব হয় না তোমাদের। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামেও কানেক্ট করতে পারো, ফেসবুকেও। যখন ইনস্টাগ্রামে কোনো কোশ্চেন লিখবে ছবি তুলে পাঠাতে পারো, বা ভয়েস নোট করে তোমরা ওখানে পাঠাতে পারবো। না হলে আমি এত পড়ে তোমরাও আমাকে ঠিকঠাক করে বোঝাতে পারবে না, আর আমিও ঠিক করে বুঝতে পারবো না, ঠিক আছে? আমি ভয়েস নোট করে আমিও অ্যান্সার দিয়ে দেবো, ওকে? আর এই লেকচারগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের ক্লাসেরই লেকচার, সরাসরি ক্লাসের লেকচারগুলোই আমি মডিফাই করে তোমাদের দিই। সুতরাং তোমরা অবশ্যই আমাদের কেমন মজা করে পড়ানো হয়, হ্যাঁ, তোমরাও জিনিসটা বুঝতে পারবে, আর তোমরাও আশা করি মজা করেই পড়বে জিনিসগুলো। তো আশা করি তোমরা খুব মজার ছলেই এই চ্যাপ্টারটা শিখবে, হ্যাঁ, খুব হাসাহাসি হয়েছে, খুব মজা করেই পড়ানো হয়েছে চ্যাপ্টারটা, খুব এনজয় করবে, ওকে? ঠিক আছে, তো আশা করি তোমাদের খুব হেল্প হবে। ঠিক আছে, তাহলে লেকচার শুরু করা যাক। তোমরা কন্টিনিউ করবে লেকচারগুলোকে, আর হচ্ছে কোনো ডাউট থাকলে অবশ্যই, বা কোনো কিছু ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? ওকে, চলো তাহলে লেকচারগুলো আমরা দেখব। ওকে, বাই। ওকে, নতুন চ্যাপ্টার, নতুন কিছু জিনিস কি শেখা হবে।
তো বেসিক্যালি নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, কেমিস্ট্রি মানে তো রসযুক্ত সাবজেক্ট, রসায়ন, রসে ডুবে রয়েছে। আচ্ছা, রসে ডুবে যাওয়া আয়ন, রসায়ন। তো বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল যেরকম একটা চ্যাপ্টার শুরুতে আমি ব্রিফ ইন্ট্রোডাকশান দিই যে নেক্সট প্রসিডিং ক্লাসগুলোতে আমরা কি পড়তে যাচ্ছি, বা এখানে অ্যাকচুয়ালি হোয়াট উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট, হোয়াট উই আর গোয়িং টু ডিল অ্যাবাউট। হ্যাঁ, তো বেসিক্যালি ওইটা একটা ব্রিফ ইন্ট্রোডাকশান আমি দেবো, তারপরে তোমরা মোটামুটি একটা রাফ আইডিয়া পাবে যে क्या है इस चैप्टर के अंदर। হ্যাঁ, তো कुछ तो है, তো আইডিয়া মোটামুটি পেয়ে যাবে। তারপরে ওখানে কি জিনিসপত্র রয়েছে টুকটাক একটু ব্রিফ আইডিয়া দেবো, তারপরে তোমরা বুঝতে পারবে, যখন ক্লাস চলবে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি। তো ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন জিনিসটা কি, মানে এই চ্যাপ্টারে কি রয়েছে, সহজ কথা সহজে যদি আমি বলি তাহলে এটা দাঁড়ায় যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। মানে আমি বলতে পারি কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে তার উল্টোটাও ঠিক, মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, আবার তোমার ওই রাসায়নিক শক্তিও তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই সম্বন্ধে যে চ্যাপ্টারে আলোচনা করা হয়, রসায়নের যে শাখায় এই সব জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়, বেসিক্যালি এই দুটো কনভার্সন সম্বন্ধে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ইটস অল অ্যাবাউট ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। ঠিক আছে, তাহলে এর ইম্পর্টেন্স কি, এর অ্যাপ্লিকেশন কি, ইলেকট্রোকেমিস্ট্রি কেন পড়বো? তুমি একটা চ্যাপ্টার পড়ছো, তার যদি ইম্পর্টেন্ট তুমি যদি না জানো তুমি অতটা মজা পাবে না। কি তোমাকে একটু বলতে হবে যে এর অ্যাপ্লিকেশান কী। প্র্যাকটিক্যাল লাইফে এই ইলেকট্রোকেমিস্ট্রির একটা হিউজ ইমপ্লিকেশান রয়েছে, হিউজ অ্যাপ্লিকেশান রয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল তোমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে সঙ্গী টিংটং, আর রাতে ঘুমানোর সময় অবধি যে তোমার সঙ্গী, লাস্টে যাকে গুড নাইট বলে যে ছেড়ে দাও, ও মাই গড, দিস ওয়ান, সেটা একটা অন্য হয়ে গেছিল, এটা আমি অত জানি না। তো বেসিক্যালি মোবাইল ফোন তোমরা ডে টু ডে লাইফে ইউজ করো, ল্যাপটপ, ইলেকট্রনিক্স অ্যানাদার গ্যাজেটস, সব ডিজিটাল ক্লক, অ্যালার্ম ঘড়ি, হোয়াটএভার, যেখানে ছোট্ট ছোট্ট তোমার ব্যাটারি ইউজ হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রডিউস করার দরকার হয়, ইলেকট্রিসিটি যেসব জায়গায় দরকার হয়, সব ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রোকেমিস্ট্রির অ্যাপ্লিকেশন রয়েছে। কারণ কি, এখানে আমার তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি, আমার তড়িৎ শক্তি দরকার, তাহলে আমাকে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিটা পেতে হবে। তো বেসিক্যালি দেখো অন্যান্য ওয়েও রয়েছে তড়িৎ শক্তি পাওয়ার, জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র। তুমি কি মোবাইলের ভিতরে একটা জলবিদ্যুৎ কেন্দ্র খুলবে নাকি? হ্যাঁ, ঘরে মোবাইল ফোন চার্জ দেবে, তুমি পুকুরে একটা টারবাইন ঘোরাচ্ছ, দিয়ে তুমি তড়িৎ শক্তি উৎপন্ন করার চেষ্টা করছো, এসব হতে হয় থোড়ি। তাহলে তোমাকে একটা কোয়েনসাইজ ম্যানারে ছোট্ট একটা এনার্জি সোর্স, ইলেকট্রিসিটি সোর্স লাগবে, যেটা কিন্তু ব্যাটারি দেয়, ইজন্ট ইট? তাহলে ব্যাটারি হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির একটা অ্যাপ্লিকেশন। তাছাড়া তুমি দেখো বাস, ট্রাম, লঞ্চ বা যেখানে যেখানে দেখো, বাস টাস তো এগুলো তো ব্যাটারি ছাড়া চলবে না, স্টার্টিংয়ের সময় যখন তো ও তো বড় বড় ব্যাটারি লাগে, তাই না? বা তোমার এই যে তোমার ইনভার্টারগুলো, এগুলো ব্যাটারি রয়েছে, তাই না? ওগুলোতে কি হয়, বেসিক্যালি কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাই নয়? তো যেখানে ইলেকট্রিসিটির প্রয়োজন রয়েছে, মানে কোইনসাইজ ম্যানারে যেখানে রয়েছে, হিউজ অ্যাপ্লিকেশন হয়। ঘরে ঘরে তড়িৎ শক্তি দেওয়া এরকম ব্যাপার নয়, ছোট ছোট গ্যাজেটে যেসব জায়গায় তড়িৎ শক্তি প্রয়োজন রয়, সেই সব জায়গায় কিন্তু এই ব্যাটারিকে ইউজ করা হয়, অর্থাৎ আমি ইলেকট্রোকেমিস্ট্রিকে আমরা ইউজ করি ওখানে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো আমরা এই চ্যাপ্টারে কি ডিল করব,
এই তড়িৎ শক্তি কিভাবে প্রডিউস হচ্ছে তার মেকানিজম সম্বন্ধে জানবো এখানে। ওই রিলেটেড কতগুলো ল বা সূত্র রয়েছে সেগুলো আমরা জানবো। কখন তড়িৎ শক্তি বেশি পাবো কম পাবো সেগুলো সম্বন্ধে জানবো। কিসের জন্য ওই ইলেকট্রিসিটিটা প্রোডাকশান হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে সেটা জানবো। আরও একটা জিনিস জানবো, দেখো দুটোর ক্ষেত্রেই জানবো, মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কীভাবে তো পরিবর্তিত হয়, আবার রাসায়নিক শক্তি ও তড়িৎ শক্তিতে কীভাবে পরিবর্তিত হয়, দুটো সম্বন্ধে জানবো। এবং লাস্টে রয়েছে তোমাদের ব্যাটারি সম্বন্ধে কিছু একটা ব্রিফ আইডিয়া দেওয়া আছে, সেইটা সম্বন্ধে জানবো। এবং অবশ্যই এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, নিউমেরিক্যাল প্রবলেমও রয়েছে, সেটা সলভ করতে হবে। এই চ্যাপ্টার হচ্ছে একটা মোটামুটি একটা হোলিস্টিক ব্যাপার আমি বলে দিলাম যে এই আমরা ডিল করতে যাচ্ছি। ফাইন না? ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। ইয়া, তাহলে লেটস স্টার্ট। হ্যাঁ, তাহলে এই যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে দেবো, কিসের মাধ্যমে রূপান্তরিত হবে, বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে কিসের মাধ্যমে হবে? যে ব্যবস্থার মাধ্যমে তোমার রাসায়নিক পদার্থ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তুমি তড়িৎ শক্তি পাবে কার বিনিময়ে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তাই না? যে ব্যবস্থার মাধ্যমে ওটা ঘটে, বা তার ভাইস ভার্সাটা, মানে তড়িৎ শক্তিতে রাসায়নিক শক্তিতে যে রূপান্তর ঘটে, এই যে সিস্টেমে এই জিনিসগুলো ঘটে ওই সিস্টেমগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তোমার যে কোষ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে আর রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবে, সেই কোষকে বলা হবে তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, বা ইলেকট্রোকেমিক্যাল সেল বলা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো অরণ্য, তুমি বুঝতে পেরেছো যে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ দু প্রকারে ক্যাটাগরাইজ করা যায়। দু প্রকারের, একটা হচ্ছে দেখো গ্যালভানিক সেল বা হচ্ছে ভোল্টিক কোষ, একটা হচ্ছে ভোল্টিক কোষ বা ভোল্টীয় কোষও বলা হয়, ভোল্টীয় কোষ বা ভোল্টিক সেল বলা হচ্ছে ইংরেজিতে, বা যাকে গ্যালভানিক কোষও বলা হয়, গ্যালভানিক কোষ। আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল, তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। দিস ইজ দ্য ভোল্টিক সেল আর গ্যালভানিক সেল। ঠিক আছে, তাহলে কে কি করে? এ বাবু করে ভোল্টিক সেল বা গ্যালভানিক কোষ কি করে? এ করে কি তড়িৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এ করে কি রাসায়নিক শক্তি, এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আর এ কি করে? তার উল্টা। তাহলে এ হচ্ছে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। একটা করে ছোট্ট একটা করে উদাহরণ পড়বো কচি। তাহলে উদাহরণ ইজি মানে কাপড় কাচা ইজি নয়। অ্যাজ ফর এক্সাম্পল বা ফর এক্সাম্পল, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, তো এর ফুল ফর্মটা একটু জটিল টাইপের, তাকে শর্টে লেখা হয়। ওটার পুরো মানে তুমি সার্চ করবে গুগলে ইজি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইজি। তাহলে হ্যাঁ, তো এইটা হচ্ছে ইজি, তো ওটার মানে হচ্ছে ফর এক্সাম্পল। তাহলে ফর এক্সাম্পল ওই জন্য ইএক্স দেবে না, ইএক্স মানে তোমার পুরনো এক্স কেও বোঝাতে পারে। নতুন এক্স পুরনো এক্স আবার হয় না, মানে ধরো রিসেন্ট একটা এক্স হয়েছে, অনেক আগে একটা এক্স ছিল, ওই জন্য বললাম আর কি। হ্যাঁ, মানে আমি বেসিক্যালি এক্সাম্পলের কথা বলছি আর কি। এক্স মানে এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, তো এটা মানে কিন্তু এটা মানে আবার এক্সামও হতে পারে, তুমি পরীক্ষা দিয়ে এক্সগুলোকে হারিয়েছো। আর এইটা মানে কিন্তু সবসময়ের জন্য কোনো পরীক্ষা টরীক্ষা নয়, এটা মানে কিন্তু ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এটা দেওয়া বেটার।
তাহলে এটা কেটে দিচ্ছি, অনেক কিছু মিন করছে যেটা ঠিক নয়। ইলেকট্রোকেমিস্ট্রির পথে ওগুলো তড়িৎ উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে। তাহলে এটার উদাহরণ হচ্ছে ড্যানিয়েল সেল। ড্যানির ডায়লগ শুনেছো তো? ড্যানিয়েল কোষ বা ড্যানিয়েল সেল। আর কি নির্জল কোষ হতে পারে, নির্জল কোষ, ওই নির্জল কোষ। তারপরে আরও সব রয়েছে, সব কি সব রয়েছে, ব্যাটারি একটা দারুণ এক্সাম্পল। ব্যাটারি, বিটিসি, দু একটা এক্সাম্পল মনে রাখবে। ড্যানিটাকে বেশি মনে রাখবে, ড্যানি নিয়ে এক্ষুনি আলোচনা করব। আর এর উদাহরণ হচ্ছে ওই সলভে কেলনার সেল, তারপরে ওই কস্টিক সোডা, সোডিয়াম না কি উৎপাদনে, কস্টিক সোডা উৎপাদনে ডাউন সেল, কস্টিক সোডা উৎপাদনে তো হ্যাঁ, আর আচ্ছা কস্টিক সোডা উৎপাদনে সলভে কেলনার, আর সোডিয়াম উৎপাদনে হচ্ছে ডাউন সেল। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল, ঘোড়াগুলো মনে থাকে না, ডাউন সেল, ডাউন্স শেল, ডাউন কোষ, সলভে কেলনার সেল, এগুলো হচ্ছে মোটামুটি এর উদাহরণ। তাহলে তুমি কি করবে, এত মুখস্থ করবে না, ঠিক আছে? এগুলো রা সা এগুলো লিখে দিচ্ছি, এগুলো সে পূজা হলে যে রা সা লিখে সেগুলো না, রাসায়নিক কোষ এইরকম কি লিখে বামন ঠাকুরগুলা, রা সা এরকম সব কি সব লিখে, আমি জানি না এমনি এখন লিখে দরজার সামনে লিখে দেয় এগুলো, তাই না? তো বেসিক্যালি এইটা হচ্ছে তার এক্সাম্পল, এক একটা করে। এখানে দু তিনটা এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া, দু একটা এক্সাম্পল মনে রাখবে, দ্যাটস ইট। রিডিং মেরে চলে যাবে, জাস্ট একটু কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বেরিয়ে যাবে। এরপরে এর ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা জাস্ট রিডিং মারবে, ওগুলো আসে না পরীক্ষায়, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট টার্মের সঙ্গে তোমাদের একটু ফ্যামিলিয়ার হতে হবে। কোন টার্মগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হতে হবে তোমরা একটু দেখো, আগেও পড়েছো তোমরা, এটা মুছে দিলাম। আচ্ছা, বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, নেক্সট টপিকে আমরা কিন্তু এই ড্যানিয়েল সেল সম্বন্ধে আলোচনা করবো। তোমরা একটু দেখে রাখো যে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, তড়িৎ রাসায়নিক কোষের ভোল্টীয় কোষ, মানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এইটার সম্বন্ধে আমরা একটু ইলাবোরেট করব, এইটার সম্বন্ধে একটু এটাকে একটু আমরা বেশি ডিসকাস করব, ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসে রয়েছে, এটা নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? মানে কি উপায়ে হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ফ্রম দ্য কেমিক্যাল এনার্জি। এর ক্ষেত্রে কিভাবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তার মেকানিজম সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে এখানে, ঠিক আছে? এটার সম্বন্ধে আলোচনা করব। তার আগে সবুজ তোমাকে কয়েকটা কথা জেনে নিতে হবে, না হলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যেতে পারো, ঠিক আছে? ছোট্ট ছোট্ট কথা যেগুলো তোমরা জানো। একটা হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ বা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। সুচেতা, জারণ বিক্রিয়া কাকে বলে? যদি তোমার কোনো স্পিসিস মানে কি, অণু, প্রজাতি বলছে রে, আমি শেষ বলছে স্পিসিস মানে প্রজাতি। বায়োলজিতে স্পিসিস পড়েছে, হ্যাঁ অনেক স্পিসিস আছে। তুমি কোন স্পিসিসের আন্ডারে পড়ছো? আছে না ভাগ করে করে, তারপরে হোমো সেপিয়েন্স, তিন চারটা হোমো সেপিয়েন্স হয়ে গেছে নাকি? আধুনিক মানে যাদের একটু লেস্টেজ গজিয়েছে। আচ্ছা দেখো, জারণ বিক্রিয়া কি? স্পিসিস মানে এখানে কেমিস্ট্রিতে তোমাকে যখন স্পিসিস বলবো না, তোমাকে যে কোনো কিছু হতে পারে, অণু হতে পারে, তোমার পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? কোনো স্পিসিস যদি একটা ইলেকট্রন হারায় না গ্রহণ করে তখন জারণ হারায়। যখন হারিয়ে ফেলে, সবুজ তুমি ঠিক বলেছো, যখন কোনো স্পিসিস ধরে নিলাম এম ধরবো না এন ধরবো, আমার নাম এন, তাই এনই ধরি। আমি এনকে খুব ভালোবাসি গো, তাই তোমরাও ভালোবাসো, তাই এন দিয়ে আমি লিখছি।
তাহলে এন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি তৈরি হবে? এন প্লাস। তাহলে এটা একটা স্পিসিস যখন ইলেকট্রন ছেড়ে দিল, আমি বলতে পারি যে এখানে জারণ ক্রিয়া সম্পন্ন হলো। কি হলো? জারণ, অক্সিডেশন। এটা হলো অক্সিডেশন, অক্সিডেশন বা হচ্ছে জারণ বিক্রিয়া ঘটলো। ঠিক আছে না? ফাইন। এবার হচ্ছে বিজারণ। ঠিক তার উল্টা, ঠিক তার উল্টা। কি হলো? এত হাসিতেছো কেন? হয় ইউ আর হাসিতেছো? বিজারণের ক্ষেত্রে তার উল্টো, এখানে ইলেকট্রন বর্জন করেছে, এখন তুমি ইলেকট্রন খাবে। তুমি কাছে নিয়ে আসবে কোথাকে? তুমি পেয়ে যাবে, খুব কাছে পেয়ে গেছো। তাহলে যখন ইলেকট্রন এরকম খাবে দেবু, এই বিক্রিয়াটাকে কি বলা হবে? রিডাকশন। রিডাকশন মানে চৈত্র সেলের রিডাকশন নয়, এটা মানে হচ্ছে বিজারণ। ইলেকট্রন খাওয়াকে বলা হচ্ছে রিডাকশন, ইলেকট্রন গ্রহণ করাকে বলা, ইলেকট্রন খাওয়াকে বলা হচ্ছে রিডাকশন, ইলেকট্রন বর্জন করে দেওয়াকে বলা হচ্ছে অক্সিডেশন বা জারণ। একটা কথা তোমাদের একটু স্মরণ করিয়ে দিই একটু, সেটা হচ্ছে যে এইটা কখনো তুমি ভাববে না যে শুধুমাত্র তোমার পরমাণুটা ইলেকট্রন বর্জন করে। তোমার অণু, তোমার যে অণু গো, অণু, তোমার ফেভারিট অণু বা পরমাণু বা আয়ন। এখানে পরমাণু দেখিয়েছি, আয়নও কিন্তু ইলেকট্রন ছাড়তে পারে, তুমি দেখো না, আমি ভুল কথা বলছি না, তুমি আমাকে দেখো ইলেকট্রন ছেড়ে দিচ্ছি। ধরো সাপোজ আয়রন 2+ ছিল, একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিলে আয়রন 2+ হলো, 3+ হলো। দেখো এখানে কি জারণ বিক্রিয়া হলো না? তাহলে আয়নও জারিত হতে পারে, জারণ ক্রিয়া সম্পন্ন হতে পারে, পরমাণুও জারিত হলো, দেখেছো? তাহলে অণুর ক্ষেত্রেও হয় সেরকম, অক্সিজেন তো ইলেকট্রন ছেড়ে দিয়ে O+ হতে পারে, প্রবাবিলিটি রয়েছে। কি গো? তাহলে অণু, পরমাণু, আয়ন সবাই কিন্তু ইলেকট্রন ছাড়তে পারে, আবার সেরকম অণু, পরমাণু, আয়ন ইলেকট্রন গ্রহণও করতে পারে। তাহলে যে কোনো স্পিসিসের ক্ষেত্রে জারণ বিজারণ ঘটতে পারে। তাহলে এ হলো জারণ আর বিজারণ। আর একটা টার্ম এর সঙ্গে অ্যাটাচ হয়ে রয়েছে, এর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে জারক পদার্থ আর হচ্ছে বিজারক পদার্থ। জারক কে আর বিজারক কে? জারক পদার্থ যাকে ইংরেজিতে বলা হয় অক্সিডেন্ট, এর সঙ্গে রিলেটেড, কিন্তু তুমি কনফিউজড হবে না। জারক পদার্থ বা যাকে ইংরেজিতে কি বলা হবে? অক্সিডেন্ট। ঠিক আছে? আর বিজারক পদার্থ যাকে কি বলবো? রিডাকট্যান্ট। বিজারক পদার্থ যাকে বলবো আমি রিডাকট্যান্ট। ঠিক আছে? এই দুটো কিন্তু এর সঙ্গে গুলিয়ে ফেলবে না। অক্সিডেন্ট বা জারক পদার্থ কি, আর রিডাকট্যান্ট বা বিজারক পদার্থ কি। একটা ট্রিক বলে দিচ্ছি, আর ভুলবে না। তোমাদের অনেককে মনে বলেছি বা জানি না বলেছি কি না, কোনো পদার্থ অন্য পদার্থকে যেটা করবে, অন্যকে যেটা করবে সে হচ্ছে সেই পদার্থ। অন্যকে যদি জারিত করে সে হচ্ছে জারক পদার্থ, অন্যকে যদি বিজারিত করে সে হচ্ছে বিজারক পদার্থ। এটা নোট ডাউনও করে নিতে পারো। এগুলো যে অন্যকে যেটা করে সে হচ্ছে সেই পদার্থ, অন্যকে যেটা করবে সে হচ্ছে সেই পদার্থ। তাহলে অন্যকে যদি জারিত করে তাহলে সে হচ্ছে জারক পদার্থ। বাবু, অন্যকে যদি জারিত করে নিজের কি হবে? বিজারিত হবে, বিজারণ হবে। তাহলে নিজে বিজারিত হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা, সে তো জারক পদার্থ। তাহলে আমি আলটিমেট কি শিখলাম? জারক পদার্থ মানে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে জারক পদার্থ সবসময় ইলেকট্রন খাবে, আর বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করবে। এইটা মনে রাখলেই হলো। ঠিক আছে না? তাহলে জারক পদার্থ হচ্ছে ইলেকট্রন খায়, ফায় লিখবো না, ইলেকট্রন খায় বা গ্রহিতা। ঠিক আছে, কি আছে, ঘরোয়া ভাষায় মনে রাখলে বেশি দিন মনে থাকে। আর ইলেকট্রন দিয়ে দেয় বা বর্জন করে। হ্যাঁ, ইলেকট্রন বর্জন করে। ঠিক আছে না? তাহলে এখানে তুমি আমাকে বলো এই এনটা
এখানে জারক পদার্থ না বিজারক পদার্থ? তাহলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে বিজারক পদার্থ, ইলেকট্রন গ্রহণ করছে তাই জারক পদার্থ। তাহলে এখানে এনটা হচ্ছে জারক পদার্থ, বিজারক পদার্থ। দেখো এখানে মাইনাস ই লিখেছি, এটা তুমি এপাশে পাঠিয়েও প্লাস ইও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার তো, ঠিক আছে না? তাহলে জারক পদার্থ বিজারক পদার্থ এই সম্বন্ধে জানলে, অক্সিডেন্ট রিডাক্টেন্ট জানলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা টার্মের সম্বন্ধে তোমাদের একটু ফ্যামিলিয়ার করাবো, সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া এটা মানে কি? জারণ বিজারণ বিক্রিয়াকে বলা হয় রেডক্স বিক্রিয়া। কেন কেন রেডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ বিক্রিয়া? হ্যাঁ, রিডাকশন কোথায়? এখানে, এখানে দেখো রয়েছে এর ভিতরে রেড আর অক্স, লাল ষাঁড়, রেড বুল নয়, রেড অক্স। এই রেড মানে হচ্ছে রিডাকশন, মানে হচ্ছে বিজারণ, এই অক্স মানে হচ্ছে অক্সিডেশন, যাকে বলা হচ্ছে জারণ। এই জন্য রেডক্স বিক্রিয়াকে মানে বলা হচ্ছে, রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, ওর ভেতরে রয়েছে, তাই না? এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো যে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একই সঙ্গে ঘটে, একই সঙ্গে সম্পন্ন হয়, তাই না? তোমরা ড্যানিয়েল সেলের ক্ষেত্রে তোমরা সে পড়েছো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ একসঙ্গে হচ্ছে, কপার 2+ আবার দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারেও রিডিউস হচ্ছে, তাই না? একটু পরে ড্যানিয়েল সেলের কোষ বিক্রিয়াটা যখন দেখাবো সেখানেও বলে দেবো, দেখাবো, দেখবে, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল মোটামুটি একটা টার্মগুলোর সম্বন্ধে তোমাদের একটু বলা হলো। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা পুরো ইলাবোরেট করব ড্যানিয়েল সেলকে, ড্যানিয়েল সেল নিয়ে, ঠিক আছে? ড্যানিয়েল কোষ নিয়ে আমরা এবার একটু আলোচনা করব যে ওখানে কি করে রাসায়নিক শক্তি, কোন মেকানিজমের মাধ্যমে ড্যানিয়েল সেলে রাসায়নিক শক্তি মানে কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে। খুব ইন্টারেস্টিং জিনিস, একটু ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিচ্ছি।